This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই জানেন হাজির ঠোঁটকাটা হাজির মানে হ্যাঁ আবারও সেই সমস্ত বিষয় হাজির অন্যান্য দিনের মতো। আজও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের, সেই প্রশ্ন আমি আপনাদের হয়ে রাখবো যাতে সেই উত্তরটা পাই যেই উত্তরের অপেক্ষায় আমরা রয়েছি। শুরু করি চিকিৎসা দিয়ে, মানে চিকিৎসার আরেক নাম সেবা। এ আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, চিকিৎসার আরেক নাম সেবা, আবার সেবাই পরম ধর্ম। আর সেই সেবার কাজ করেন কারা? চিকিৎসা ক্ষেত্রে মূলত একদমই চিকিৎসকরা। আর সেই চিকিৎসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এ সময় বৈঠক হলো কোথায়? ধনধান্য অডিটোরিয়ামে। আর বৈঠকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যা এলো তা এক কথায় বলা যায় দরাজ। ভাতা বাড়ালেন, প্রাইভেট প্র্যাকটিসের যে গণ্ডি আপনারা জানেন 20 কিলোমিটার ছিল সেটা বাড়িয়ে 30 কিলোমিটার করলেন, মানে গণ্ডি শিথিল করলেন। অন্যদিকে মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের যে সাসপেনশন, সেই সাসপেনশন তুললেন। আরও অনেক কথাই তিনি আজকে বললেন। মোদ্দা কথা হলো, যেটাকে আমরা বলি সার কথা, ইন এ নাটশেল, নির্যাস কি আজকের এই বৈঠকে বার্তা দিলেন তিনি চিকিৎসকদের পাশেই আছেন। আরও একটু এক্সটেন্ড করে বললে তাঁর সরকার, মানে তৃণমূল কংগ্রেসের যে সরকার, রাজ্য সরকার চিকিৎসকদের পাশে আছে, এমন একটা বার্তা কিন্তু আজকের এই বৈঠকের নির্যাস বলাই যায়। এবং সেই বার্তা আসলো স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কিন্তু প্রশ্নটা হলো, এই বৈঠকটা কেন করতে হলো? প্রত্যেকের ক্ষেত্রে এটা কেন জুড়ে যায়? এই বৈঠকটার প্রয়োজনীয়তা কেন রাজ্য সরকার অনুভব করল? তিলোত্তমা কাণ্ডে রাজপথে রোজ প্রতিবাদে সরব হয়েছেন চিকিৎসকরা। তারা প্রশাসনের দিকে বারবার আঙুল তুলেছেন। শুধু আঙুল নয়, প্রশাসনের দিকে তারা অনেক সময় ডাইরেক্ট অভিযোগও করেছেন। তাহলে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে ডাক্তারদের সঙ্গে সেতু বন্ধনের উদ্দেশ্যেই কি এই বৈঠক? তাই কি গোড়াতেই মুখ্যমন্ত্রীর মুখে আরজিকর কাণ্ডের কথা উঠে আসলো? এই প্রশ্নগুলো উঠছে, উত্তর সময় বলবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে, এই প্রেক্ষাপটে আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ছিল তার বলার অপেক্ষা রাখে না। আমি প্রথমেই বলি, আমার যে বোনটি মারা গিয়েছে সেই শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি। আপনারা নিজেও জানেন, আমি নিজেও রাস্তায় হেঁটেছি এর জন্য। এবং আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে, পাশ করেছে, সেটা পড়ে আসি। খুব মৃদু স্বরে মুখ্যমন্ত্রী তিনি সমবেদনা জানালেন তিলোত্তমার জন্য, তার পরিবারের জন্য, এবং তিনিও সমব্যথী সেটা ধারে ধারে বোঝানোর চেষ্টা করলেন। হয়তো অনেকটা বোঝাতে পারলেনও। আসলে ভালো ডাক্তার আমরা তাঁদেরই বলি যারা ওই ডায়াগনোসিসটা চট করে দিতে পারেন। ওই বলে না, নাড়ি টিপেই বুঝতে পেরে যান যে রোগটা কি উপসর্গ, কি করতে হবে। আমি এক্ষেত্রে এই কথাটা বললাম তার কারণ প্রশাসনের এই মুহূর্তে প্রশাসনের ভূমিকাটা সেই ডাক্তারের মতোই, যে ওই রোগটা কি সেটা ধরে ফেলেছে। কোথাও কি শাসক দলের সঙ্গে চিকিৎসক সমাজের একটা দূরত্ব তৈরি করেছে এই ঘটনাটা, আর সেটা বুঝতে পেরে এই দাওয়াই, মানে এই হাতে গরম দাওয়াই, এহেন দরাজ, এটা অনেকেই মনে করছে। না মনে করার কোনো কারণ নেই, সেটাও অবশ্য মেনশন করে দেওয়া দরকার। শাসক দলের নাম্বার 2 এর সেবাশ্রয় মডেল, আর আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি। আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন, আপনারাই পারেন। সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে, কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন, বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন, এটা আপনারাই আরও ভালো করে করতে পারেন। ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। তিলোত্তমা কাণ্ডের 6 মাস পর চিকিৎসার আরেক নাম সেবা, আর সেখানেই রাজনীতির তুলনায় সেবাশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। গত 30শে নভেম্বরই আমতলায় চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন শাসক দলের নাম্বার 2। উপস্থিত ছিলেন 1200 জন চিকিৎসক। প্রশ্নটা সেদিনই করা হয়েছিল,
প্রশ্নটা উঠেছিল সেদিনই। আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির। আমি যদি 3 ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন? দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত। শাসকের নম্বর 2 মুখে ডায়মন্ড হারবার মডেল, আর সেই মডেলের পথে হেঁটেই আমতলায় ডক্টর সামিট। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে শাসক দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল চিকিৎসক সমাজের। সেদিন সেই দূরত্ব কমাতেই সেতু বন্ধন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা জীবন আমাদের সবার একে অপরের সাথে সম্পর্ক থাকবে, এটাই ডায়মন্ড হারবার মডেল। পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব এবং কলকাতার বুকে করব। সেদিন বলেছিলেন 5000 চিকিৎসকদের সম্মেলনের কথা পয়লা বৈশাখের আগে। আর সোমবার 24শে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। তাহলে ঘুরে ফিরে সেবাশ্রয়ের সঙ্গে তুলনায় চিকিৎসার আরেক নাম সেবা। আমরা বছরে একটা করে এই ধরনের মিটিং যদি করতে পারি, তাহলে আমরা আরও বেশি করে আপনাদের সাথে কমিউনিকেশনটা বাড়াতে পারি। আপনাদের কোনো অসুবিধে হলে আমাদের জানাবেন। উই আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। শুনলেন কি বললেন মুখ্যমন্ত্রী স্বয়ং? উই আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। খোদ মুখ্যমন্ত্রী বলছেন, কমিউনিকেশনের কথা বলছেন। আবারও আমরা যে কোনো ক্ষেত্রেই এই শব্দটা ব্যবহার করি যে কেন, ওয়াই। স্বাস্থ্যক্ষেত্রে যে ক্ষত তৈরি হয়েছে তাতে কি প্রলেপ দিতে চাইলো সরকার? ক্ষত তো তৈরি হয়েছে, কথার বলার অপেক্ষা রাখে না। আর এই সময় দাঁড়িয়ে, মোক্ষম সময় দাঁড়িয়ে বারবার আমরা বলি যে ট্রানজিশন পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই সময় দাঁড়িয়ে কি প্রলেপ দেওয়ার চেষ্টার মধ্যে চেষ্টার এটা অন্যতম, সেটা সময় বলবে। আর এই বৈঠকে মুখ্যমন্ত্রী দরাজ একথার আমার আপনার বলার অপেক্ষা রাখে না। সেখানে সরকারের 3 দাওয়াই বলছি কনসিয়াসলি, তার কারণ চিকিৎসা ক্ষেত্র দাওয়াই মানে তো ওষুধ, আপনারা জানেন। প্রথম দাওয়াই কি? ভাতা বাড়লো সিনিয়রদের এবং জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এই বৈঠক থেকেই। আসুন সেই পার্টটুকু একবার শুনি। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। তাহলে জুনিয়র চিকিৎসকদের ভাতা বাড়লো। জুনিয়র চিকিৎসক বলতে কারা কারা আপনারা জানেন? ইন্টার্ন, হাউস স্টাফ এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা, তারা। এই 3 পর্যায়ে বাড়লো 10,000 টাকা করে। ফলে জুনিয়র চিকিৎসকদের ভাতা বাড়লো এক বাক্যে, এটা বলাই যায়। তেমনই ভাতা বাড়লো কিন্তু সিনিয়র ডাক্তারদের। সেই পার্টটুকু সেই সময় কি বলেছেন সেই পার্টটুকু এবার শোনাই। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। ইন্টার্ন, পিজিটি, সিনিয়র রেসিডেন্ট সহ সর্বস্তরে জুনিয়র চিকিৎসকদের ভাতা বৃদ্ধি এই প্রাপ্যই তিনি আজকে দিয়েছেন। আমি নতুনভাবে যেটা মনে করি, এই নিয়ে ঢাকঢোল পিটিয়ে সাড়ম্বর করার কোনো জায়গা নেই। যেটা প্রাপ্য সেটাই দিয়েছেন। কোনটা এই জায়গায় যেতেই পারতো না যদি সমাজের সর্বস্তরের মানুষ সেখানে না দাঁড়াতেন। শুধু ডাক্তারের মাইনে বাড়িয়ে, ডাক্তারের কিছু সুযোগ সুবিধা দিয়ে ডাক্তারের মুখ বন্ধ করা যায়, সমাজের মুখ তো বন্ধ করা যাবে না। কিছু অতৃপ্ত মাত্রা এর মধ্যেও বাড়ালে প্রবলেম, না বাড়ালে প্রবলেম। কিছু লোক বাড়ালে সন্তুষ্ট, কিছু লোক বাড়ানোর পরেও প্রাইভেট প্র্যাকটিস করতে চান। সেখানেও যা যা বলার সেগুলো মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো বলেছেন। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে
প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। সর্বোপরি স্যালাইন কাণ্ড হইচই পড়ে গিয়েছিল, সেখানে সিনিয়র জুনিয়র চিকিৎসকদের যে বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাতেও আরও একবার নতুন করে আন্দোলন দানা বেঁধেছিল। এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন সাসপেনশন প্রত্যাহার করা হলো। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। হয়তো তাদের মধ্যে এটা ঠিক, তারা এখনও পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। মোদ্দা কথা হলো দুয়ারে দাওয়াই, হ্যাঁ 3 দাওয়াই, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী সেই 3 দাওয়াইয়ের কথা বলছেন। প্রথম ভাতা বৃদ্ধি, 2 সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের গণ্ডি শিথিল করে দেওয়া হচ্ছে, এবং তৃতীয় হচ্ছে মেদিনীপুরের জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার। আমি আরও একবার রিপিট করি, 1 ভাতা বৃদ্ধি, 2 ডাক্তারদের প্র্যাকটিসের সিনিয়রদের প্র্যাকটিসের যে গণ্ডি থাকে আপনারা জানেন 20 কিলোমিটার ছিল, সেটা বাড়িয়ে 30 কিলোমিটার করা, মানে আরও একটু দূরে তারা প্র্যাকটিস করতে যেতে পারবেন। আর মেদিনীপুর জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার, এটা হচ্ছে 3 নম্বর ভাতা। তাহলে সেবা বৈঠকের ঘোষণায় স্বাস্থ্যক্ষেত্রে যে ক্ষত তৈরি হয়েছে, আমি যদি ইনজিউরি বলি এটাকে, তাহলে তাতে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রলেপ পড়বে কি, পড়লো কি, বা এই দাওয়াইয়ে প্রলেপের কাজ হবে তো, ক্ষত সারবে তো? দেখুন, এটা জানা নেই, আনসার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড। প্রশ্ন বলবে আরজিকর কাণ্ডের এই আবহে চিকিৎসক সমাজের সঙ্গে একটা দূরত্ব গড়ে উঠেছিল, এটা প্রত্যেকেই কম বেশি স্বীকার করে নিয়েছেন, তার কারণ বারবার সেই বিষয়টা প্রকাশ্যে এসেছে, সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর এদিনের এই বক্তব্যে, বা যদি আরও একবার দাওয়াই শব্দটা ব্যবহার করি, তাহলে মুখ্যমন্ত্রীর এদিনের এহেন দাওয়াইয়ে সেই দূরত্ব কমবে, ঘুঁচবে তো? সময় বলবে। আসুন কিছু বক্তব্য শুনি। যদি ডক্টরস কমিউনিটি এক হয়, রাজনীতির ঊর্ধ্বে ওঠে, কারণ আপনাদের রাজনীতি নেই, আপনাদের রং রাজনীতির রং নয়, আপনাদের রং একটাই, সে রংটা হচ্ছে মানবতার এবং সেবার। আপনাদের রং রাজনীতির রং নয়, মানে কোনো রাজনৈতিক দলের কথা বলছেন, কারণ রাজনীতির ঊর্ধ্বে চিকিৎসকরা, সেটা উনি অন্যরকমভাবে একটু বলার চেষ্টা করেছেন। মানবিকতার কথা তিনি টেনে এসেছেন, চিকিৎসকদের সেবার কথা বলছেন, ঠিকই তাই। মুখ্যমন্ত্রী কেন বললেন, এটা হচ্ছে মোদ্দা প্রশ্ন। দেখুন, আরজিকর কাণ্ডের সময় বারবার সামনে এসেছে কোট আনকোট, আমি যদি বলি, উত্তরবঙ্গ লবির কথা। বারবার সেই উত্তরবঙ্গ লবি নানা ইস্যুতে কিন্তু সামনে চলে আসে। তারপর কখনো শান্তনু সেন, কখনো আবার সুদীপ্ত রায়ের মতো চিকিৎসক নেতার নাম উঠে আসে, নানা ফর্মে নানা ফরম্যাটে উঠে আসে। আর তিলোত্তমা কাণ্ডের পর আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী একাধিকবার বৈঠক করেন। সেই আবহেই মুখ্যমন্ত্রী একটা গ্রিভান্স সেল তৈরি করে দিয়েছিলেন, মনে আছে আপনাদের অনেকের, মনে পড়ছে নিশ্চয়ই। সেই গ্রিভান্স সেলই এই বৈঠকের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে সময় মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া গ্রিভান্স সেল, তাদের প্রস্তাবে এই বৈঠক। আর গ্রিভান্স সেলে কারা কারা রয়েছেন? সৌরভ দত্ত, যোগীরাজ রায় এদের মতন চিকিৎসকরা রয়েছেন। সেই গ্রিভান্স সেলই কি প্রশাসনের কাছে এই মুহূর্তে তৃতীয় চক্ষু? প্রশ্ন তো উঠবে। আর সেই চোখ দিয়েই কি স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন সমস্যা দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী? এ প্রশ্ন উঠল। আসুন একটা প্রতিবেদন দেখি। এই তৃতীয় চক্ষু না নির্মল মাঝি, না শান্তনু সেন, না সুশান্ত রায়, না সুদীপ্ত রায়দের বৃত্তের মধ্যে আছেন, না আছেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, উৎপল বন্দ্যোপাধ্যায়, পুণ্যব্রত গুন্দের মতো WBJDF বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের নেতৃত্বের কাছাকাছি। এরা মধ্যবর্তী পন্থা নিয়ে চলবেন, আমলার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আর এরা হলেন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত চিকিৎসক সৌরভ দত্ত, যোগীরাজ রায়রা, যারা এই কাজ করবেন রাজ্য গ্রিভান্স অ্যান্ড রেড্রেসাল সেলের মাধ্যমে। রাজনীতির রং চিকিৎসকদের থাকবে না, এটাই তো সমস্যা ছিল স্বাস্থ্যক্ষেত্রে। এটাই তো কোনো এক উত্তরবঙ্গ লবি রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে নাম কোনো লবি, আমি সব নিয়ে কথা বলবো না। ম্যাডাম যা বলে দিয়েছেন শেষ কথা, মনে হয় না এর উপর আর কোনো কথা হয়। যা চেয়েছিলেন তাই পেলেন।
যদি বলি বেশি পেয়েছি। দেখুন, 14 বছরের শাসনে আরজিকর কাণ্ডের মতো এত বড় আন্দোলন সরকার কিন্তু দেখতে হয়নি। বলতে পারেন যে এই আন্দোলনের ফলে সমাজে শাসকের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। আর সেটাই শাসকের কাছে বিড়ম্বনা। যেরকম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই সময় দাঁড়িয়ে, আবারও বলছি, এই সময় যেখানে দুয়ারে করা নাড়ছে 26-এর নির্বাচন, এটা ভুলে গেলে চলবে না। কারণ বারবার যে কোনো ফরম্যাটে কিন্তু বিরোধীরা ইস্যু করছে যে কোনো কিছু। ফলে এই বিড়ম্বনাটা শাসক দলের কাছে চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পরিস্থিতি। আর সেজন্যই মুখ্যমন্ত্রী বলছেন চিকিৎসকরা রাজনীতির ঊর্ধ্বে, বলে তিনি এক্সপ্লেন করে দিচ্ছেন যে রাজনীতির রং গায়ে তাদের নেই, তাদের গায়ে মানবিকতার রং। মুখ্যমন্ত্রী বললেন, আবার বিরোধীরাও পাল্টা বললেন। একবার শোনাই এবার বিরোধীদের কথা। চিকিৎসক সমাজের এই আন্দোলন তাকে যে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, সেই প্রশ্নের উত্তর তিনি দিলেন না। তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বিপথে সেই চিকিৎসক সমাজকে বিভাজিত করে তার অনুগত আরেকটা চিকিৎসক বাহিনী তৈরি করতে চাইছেন। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাজপথে চিকিৎসকরা দিনের পর দিন, তখনই পাল্টা চড়া সুর শাসক নেতারও। কয়েকজন ওই সিপিএম পন্থী আর নকশালপন্থী সিনিয়র, তারা জুনিয়রদের বলছেন তোমরা আমরণ অনশন শুরু করো, তাহলে পুলিশ যাবে, পুলিশ তুলবে, 2-2.5 দিনের মধ্যে তোমরা অসুস্থ হবে, সেটাও ছবি খবর হবে, ইস্যু হবে, আর ওই সময় আমরা তাহলে এটা তুলে নেব। অর্থাৎ সরকারকে আরও কিছু বিড়ম্বনায় ফেলা, একটা দৃশ্যের অবতারণা করা, খবর তৈরি করা তাদের করা হচ্ছে। সেদিন শাসক নেতার মুখে ষড়যন্ত্রের রাজনীতি, আর সোমবার সেই বক্তব্যই যেন নস্যাৎ করতে চাইলেন মুখ্যমন্ত্রী। যদি ডক্টরস কমিউনিটি এক হয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে, কারণ আপনাদের রাজনীতি নেই, আপনাদের রং রাজনীতির রং নয়, আপনাদের রং একটাই, সে রংটা হচ্ছে মানবতার এবং সেবার। এই বার্তাও কোথাও গিয়ে আন্দোলনের ফলে যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতে প্রলেপ করারই সামিল বলে মনে করা হচ্ছে। বাসে করে, লরি করে চাপিয়ে এনে ইন্ডোর স্টেডিয়াম ভরিয়ে, তারা সবাই ডাক্তার কিনা তাও জানি না, আনিয়ে তাদেরকে এই ভাষণ জ্ঞান বিতরণ, এটা না করলেই চলতো। ভয় ভীতির পর কিছু অনুদান, এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের স্টাইল, রাজনীতির স্টাইল। সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে ঢালা উন্নতি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টরদের জন্য বেতন বৃদ্ধি থেকে আরম্ভ করে অন্যান্য নানা ধরনের যা যা বাস্তবমুখী পদক্ষেপ সেগুলো ঘোষণা করেছেন, আর বাকিটা হচ্ছে হাতি চালে বাজার। সেবা বৈঠক নিয়ে সরগরম রাজনীতি, আর সেই বৈঠকেই তো বার্তাটা দিলেন মুখ্যমন্ত্রী। ভালো করে কাজ করলে আপনাদের কোনো দিন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না, কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায়। ঝাঁকুনি, দলের নিচু তলা থেকে উপর তলা, আর সেই ঝাঁকুনিটাই কি বঙ্গের শাসক দল দিতে চাইছে? যদি ঝাঁকুনি দিল ওই শেক ওয়েল বিফোর ইউজ বলে, এরকম একটা এদিক ওদিক হয়। আসলে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভা রয়েছে, মানে আগামী বৃহস্পতিবার 27 তারিখ। আচ্ছা, তাহলে কি সেদিনই দলে রদবদলের যে বিষয়টা সামনে আসছিল বা শোনা যাচ্ছিল সেটা স্পষ্ট হবে? দেখুন, গত বছর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শাসক দলের নাম্বার 2 কি বলেছিলেন এবার অ্যাকশন, মানে রদবদল। 27 তারিখ কি সেই রদবদলের ঘোষণা হতে পারে? আর সেই বদলের নেপথ্যে কি আইপ্যাক থাকবে? এই জল্পনা মানে 27-এর আগে পর্যন্ত যে অনেকটাই বাড়বে, এ কথা আর আমার বলার অপেক্ষা রাখে না। আর এই আবহে দলের নাম্বার 2 মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে এই মুহূর্তে জল্পনা কিছুটা বেড়ে গিয়েছে। যেরকম ইনস্টাগ্রামে অভিষেক নিজের ছবি পোস্ট করেছেন, এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, যে লড়াইয়ের ইচ্ছা রাখবে তাকে প্রথমে দাম হিসেব করে নিতে হবে। তর্জমা করলে তাই দাঁড়ায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলীয় সভার আগে বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কাকে বা কাদের বার্তা দিলেন অভিষেক, সেটা এই মুহূর্তে
মিলিয়ন ডলার কোয়েশ্চেন। কারা লড়াই করবেন, কারা লড়াইয়ের ইচ্ছে রাখলে দামের হিসেব করে নিতে হবে। এই বার্তা কি বিরোধী দলগুলির প্রতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বা হুমায়ুন কবিরের তৃণমূল বলে আলাদা করে দেখি না। আমাদের কাছে তৃণমূল, পুলিশ, দুষ্কৃতী, নেতা, নেত্রী সব একটা ফুটবলের মতো, যেটা নিয়ে ওরা খেলা করছে আর খেলা হবে বলছে। নাকি দলের অন্দরে যারা অভিষেক বিরোধী বলে পরিচিত, নবীন নেতৃত্ব বিরোধী বলে পরিচিত, দলের সেই প্রবীণ নেতৃত্বের দিকেই কি বার্তা ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন, আমরা সবাই দেখেছি, এ নিয়ে আমি কেন মন্তব্য করব? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বৈঠকের কোনো প্রতিক্রিয়া বিজেপি তো দেবে না। আমার মনে হয় সাধারণ মানুষও উৎসাহী নয়। মানুষ তৃণমূলের থেকে মুক্তি চাইছে, মানুষ তৃণমূলকে যে কোনো মূল্যে বিসর্জন দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো পোস্ট করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার উপর কোনো মন্তব্য তো করব না। অনেক কিছুই গুরুত্বপূর্ণ। রাজনীতির বিশেষজ্ঞরা কি বলছেন? তারা বলছেন যে 21-এর ভোটে, মানে 2021-এর ভোটে খেলা নাকি ঘুরেছিল ভোট কুশলী সংস্থার কৌশলে। তাদের স্ট্র্যাটেজি অ্যাক্ট করেছে, কাজ করে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্রেফ স্ট্র্যাটেজির জোরে 24-এর লোকসভা ভোট, সেখানে বিপুল জয়ের পরেও মুখ্যমন্ত্রীর মুখে ছিল ভোট কুশলী সংস্থা আইপ্যাকের নাম। কিন্তু গত ডিসেম্বর মাসে এখানে তাল কেটে গেল, একটু সুরটা অন্যরকম শোনালো। সেদিন বিধানসভায় নওশাদ আলী কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, আর সেখানে তিনি কি বললেন? হ্যাঁ, সেখানে তিনি বললেন যে ওসব প্যাক জানি না, প্যাক বললেন, মাথায় রাখতে হবে। ব্রেকিং নিউজ হলো বুধবার দিন, সেদিন ভোট কুশলী সংস্থার কর্তার সঙ্গেই নাকি বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে সময়ের সঙ্গে সঙ্গে ওই স্ট্র্যাটেজি, মনোভাব, ইচ্ছে তাহলে কি বদলাচ্ছে? তাহলে বরফ কি গলেছে? যদি মোদ্দা কথা ডাইরেক্টলি প্রশ্ন করি, দলের অন্দর থেকে যে খবর আমরা পাচ্ছি, মানে কানাঘুষো যেটাকে আমরা বলি, 2026-এর আগে ভোট কুশলী সংস্থার কাজে লাগামের একটা সম্ভাবনা আছে। মানে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে ভোট কুশলী সংস্থার ভূমিকা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত কানাঘুষো। আসুন কয়েকটা বক্তব্য শুনলে কিছুটা ক্লিয়ার হবে। আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি, দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। নজরে 26, দলে এবার রদবদলের নেপথ্যেও কি ভোট কুশলী সংস্থা? আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আমাদের জেনারেল সেক্রেটারি, তার নিজের সারা বছর ধরে তিনি এগুলো করেন, কি বলে সার্ভে, তারপরে সেটাকে আইটি করে করেন, সাজেশন তো নিশ্চিতভাবে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের সভায় বলেছিলেন প্যাক মানি না। তারপরেই নবান্নে আইপ্যাকের পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রতীক জৈনের সঙ্গে তার বৈঠক হয়। অনেকেই বলতে শুরু করেন বরফ গলা শুরু হলো। নবান্নেতে বৈঠক করেছেন, তাহলে আইপ্যাক প্যাক কি করে বলবেন? এবার 26-এর ভোট বৈতরণী পের হতে কোনো প্যাকই এবার আর কাজ করবে না। তৃণমূল কংগ্রেসের একাংশের সূত্রের দাবি, দলীয় শীর্ষ নেতৃত্বের তরফে আইপ্যাককে জানানো হয়েছে যে তারা দলীয় অ্যাসাইনমেন্ট পালন করবেন, বিভিন্ন সমীক্ষা সংগঠিত করবেন, কিন্তু দলের নেতারাই চালাবেন, সাংগঠনিক সিদ্ধান্ত দলের নেতারাই নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, অধিনায়িকা, তৃণমূল কংগ্রেসের মুখ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাহলে এই নিয়ে অন্যান্য আলোচনার চর্চার আমি কেন কোন উত্তর দিতে যাব? আমাদের নেত্রী, আমাদের যারা পদাধিকারী এবং আমাদের যারা নেতৃবৃন্দ, তাদের যে ইনস্ট্রাকশন দেবেন সেটার জন্য আমরা অপেক্ষা করছি, সবাই অপেক্ষা।